স্বাগতম দর্শক আওয়াজ ওয়ান পরিবেশনায়। একজন মাত্র ব্যক্তির ক্ষমতা লিপ্সার কারণে আজ দেশের চরিত্র নষ্ট করে দেওয়া হয়েছে। দেশের রাজনীতির চরিত্রই শুধু নষ্ট করে দেওয়া হয়েছে নয়, দেশটিকে একটি রঙ্গমঞ্চে পরিণত করা হয়েছে। শুধু সেনাবাহিনী নয়, দেশের প্রায় প্রতিটি প্রতিষ্ঠান এখন ধ্বংসপ্রায়। সাংবিধানিক প্রতিষ্ঠান, নির্বাচন কমিশন বর্তমানে কয়েকটি অপদার্থ মেরুদণ্ডহীন প্রাণীর আস্তানায় পরিণত হয়েছে। বিচারালয়কে পরিণত করা হয়েছে স্রেফ নাট্যশালায়। অবস্থা এমনই দাঁড়িয়েছে, আদালতের হুকুম তামিল নয়, বরং আদালতই এখন স্রেফ নিশিরাতে সরকারের হুকুম তামিল করে। দেশের আরেক সাংবিধানিক প্রতিষ্ঠান দুদক, এই দুদকের গোপাল ভাঁড়দের কাজ হচ্ছে নিশিরাতে সরকারের দুর্নীতিবাজদের দুর্নীতির পাহারা দেওয়া। আর যদি কোনো কারণে সরকারি দলের কোনো দুর্নীতিবাজ ধরা পড়ে, তখন ফাইল নিয়ে লোক দেখানো, ছোটাছুটি করা। এই ৭ই নভেম্বরের ঘটনার আগে আরো অনেক ঘটনা ঘটেছে। যেমন 15ই আগস্টের পর মাস দেড়েক দুয়েকের মধ্যে সিনেমা জগতের সঙ্গে সম্পর্কিত একজন মানুষ, ইফতেখারুল আলম সাহেব, বেশ বয়স্ক মানুষ ছিলেন। তিনি আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে ক্যান্টনমেন্টে স্ট্যাবিলিটি ফিরে এসেছে কিনা। আমি বলেছিলাম যে স্ট্যাবিলিটি তো লক্ষ্য করছি আমরা আপাত দৃষ্টিতে। তিনি বললেন যে না, এখনো যথেষ্ট সমস্যা রয়ে গেছে এবং আগামীতে সমস্যা হবে। তো এই পরে দেখা গেল যে তিনি অত্যন্ত সঠিকভাবে খবর রাখছিলেন যে সেখানে কি ঘটছে না ঘটছে। তারপর আরেকটি দিনের কথা আমি বলবো, কারণ এগুলো না জানা কথা, না জানা ইতিহাস। সেটা হচ্ছে 4 তারিখ আমি বাংলাদেশ টাইমসের সম্পাদক এনায়েতুল্লাহ খান সাহেবের কাছে যাই পরিস্থিতি সম্পর্কে খোঁজ খবর নেওয়ার জন্য এবং এই অবস্থায় কি করণীয় সেটা জানা বোঝার জন্য। যখন তাকে এসব বিষয়ে জিজ্ঞাসা করলাম, তিনি আমাকে কোনো জবাব না দিয়ে দুটো টেলিফোন করলেন। একটা টেলিফোন করলেন তৎকালে পুলিশের একজন ডিআইজি ছিলেন, যার দায়িত্ব ছিল স্পেশাল ব্রাঞ্চকে দেখা। নামটা তার এখন ভুলে গেছি, তবে তিনি খুব আলোচিত ব্যক্তিত্ব। তাকে টেলিফোন করার পর তিনি বললেন, মনে হচ্ছে এটা একটা প্রো সোভিয়েত টিল্ট, অর্থাৎ যারা অভ্যুত্থান ঘটিয়েছে খালেদ মোশাররফের নেতৃত্বে, সেই নেতৃত্ব অনেকটা সোভিয়েটের প্রতি, সোভিয়েত ইউনিয়নের প্রতি ঘেঁষা। এটা একটা তথ্য। আরেকটা হচ্ছে যে তখন ঢাকার রাজপথে মিছিল চলছিল এবং মিছিলকারীরা ৩২ নম্বরে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করার জন্য প্রতিজ্ঞা করেছিল। এই মিছিলে খালেদ মোশাররফ সাহেবের মা এবং তার ভাই অংশগ্রহণ করাতে এবং ছবিটি সেই সময় সর্বাধিক প্রচারিত ইত্তেফাক পত্রিকার প্রথম পাতায় ছাপা হওয়ার ফলে বিরাট একটা সমস্যা হয়ে গেল খালেদ মোশাররফের জন্য। এনায়েতুল্লাহ খান সাহেব খালেদ মোশাররফকেও টেলিফোন করলেন এবং খালেদ মোশাররফ সাহেব তার দূর সম্পর্কীয় আত্মীয়। তখন উনি তাকে বললেন, এটা কি হলো, তোমার মা এবং ভাই না হয় দল করে, কিন্তু তোমার মা কেন অংশগ্রহণ করছে? তুমি কি বুঝতে পারছো এর তাৎপর্য? এর সমস্ত দায় দায়িত্ব তোমাকেই বহন করতে হবে। তখন খালেদ মোশাররফ স্বতঃস্ফূর্ত ভাবে বললেন যে এরা তো আমার মৃত্যু অবধারিত করে দিয়েছে, এখন প্রশ্ন হলো কিভাবে আমরা এই বিপদ থেকে বেরিয়ে আসতে পারি। তো তিনি বললেন যে এনায়েতুল্লাহ খান বললেন যে বিদ্যমান জাতীয় সংসদকে যদি ভেঙে দেওয়া হয়, পার্লামেন্টকে যদি ভেঙে দেওয়া হয়,
তাহলে সংকট থেকে কিছুটা মুক্তি পাওয়া সম্ভব হবে। এবং সেই অনুযায়ী কিন্তু 6 তারিখ রাতে সন্ধ্যায় এক ভাষণে বিচারপতি সায়েম জাতীয় সংসদ ভেঙে দেন। এগুলো আমার চোখের সামনে ঘটা মানে ঘটনা, সেই জন্য জিনিসটা বিবৃত করলাম। মূলত তখন সিপাহীদের একটা অংশ যদিও এই বিপ্লবী সৈনিক সংস্থার দ্বারা সংগঠিত হয়েছিল, কিন্তু বেশিরভাগ সিপাহী এই দেশে আধিপত্যবাদের যে নিয়ন্ত্রণ বা তাদের যে কন্ট্রোল, ডমিনেশন, তার বিরুদ্ধেই কিন্তু তারা উচ্চকিত হয়েছিল। আমি তাদেরকে স্লোগান দিতে শুনেছি, দেখেছি। সেটা হলো জেনারেল জিয়াউর রহমান জিন্দাবাদ। তারা জিয়াউর রহমানের পক্ষে স্বতঃস্ফূর্ত ভাবে জিন্দাবাদ স্লোগান দিয়েছিল। অর্থাৎ জিয়াউর রহমান সাহেব তাদের কাছে একমাত্র গ্রহণযোগ্য সামরিক ব্যক্তিত্ব। সেদিন যদি তিনি জীবিত না থাকতেন বা দৃশ্যপটে না থাকতেন বা যে দায়িত্ব মধ্যরাত থেকে নিয়েছেন সে দায়িত্বের মধ্যে না থাকতেন, তাহলে বাংলাদেশের অবস্থা যে কি হতো তা ভাবতে গেলেও শিউরে উঠতে হয়। বাংলাদেশ হয়তো তার সার্বভৌমত্ব হারাত। কিন্তু তিনি একমাত্র ব্যক্তি যিনি সমস্ত সৈনিকদের কাছে গ্রহণযোগ্য ব্যক্তি ছিলেন এবং তার আহ্বানে সাড়া দিয়েই তিনি সৈনিকদের মধ্যে শৃঙ্খলা ফিরিয়ে আনেন এবং একটা সুষ্ঠু চেইন অফ কমান্ডের মধ্যে যে সেনাবাহিনী থাকে সেটাকে তিনি পুনরুদ্ধার করলেন। এবং এ থেকে আমাদের শিক্ষা নেওয়ার আছে। শিক্ষাটি হচ্ছে যে একটা রাষ্ট্রের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করার যেটাকে বলা হয় একেবারে মূল শক্তি, সেটা হলো সেই দেশের সামরিক বাহিনী, তারপর আরো অন্যান্যরা। শহীদ জিয়া ক্ষমতায় আসার পর সামরিক বাহিনীকে আরো শক্তিশালী করেন। তিনি আপনার অন্যান্য লাইন অফ ডিফেন্স তৈরি করেন, বিডিআর কে সংগঠিত করা, তারপরে আনসারকে সংগঠিত করা, গ্রাম পুলিশকে সংগঠিত করা, এবং এই পুরো কাজটাই তিনি করেছিলেন জনযুদ্ধের দৃষ্টিভঙ্গিতে। সঙ্গে সঙ্গে একজন জেনারেল ক্ষমতা নেওয়ার পর ক্ষমতা ছেড়ে দিয়েছেন, মানে সামরিক কর্তৃত্ব ছেড়ে দিয়েছেন এবং জনগণের মুখোমুখি হয়েছেন, নির্বাচন করেছেন, গণতান্ত্রিক ব্যবস্থার পুনঃপ্রবর্তন করেছেন, সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে দিয়েছেন। এটা ইতিহাসে বিরল। সেই জন্যই জিয়াউর রহমান সাহেবকে তার প্রতিপক্ষ যারা যত গালমন্দ করুক, তার যত নিন্দা বাক্য উচ্চারণ করুক এবং তার কাজের যত সমালোচনা করুক, তারা কিন্তু শেষ পর্যন্ত তাকে ইতিহাস থেকে সরিয়ে রাখতে পারবে না। তার নাম বাংলাদেশের ইতিহাসে সমুজ্জ্বল ভাবেই রচিত হবে এবং খচিত থাকবে। আজকে 7ই নভেম্বরে আমরা জিয়াউর রহমানের প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করব এবং প্রকাশ করব এই জন্য, তিনি যেমন একজন অত্যন্ত সাহসী সেনানায়ক ছিলেন যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, এবং তার মতো একজন রাষ্ট্রনায়ক, আমি বলবো তার সমরনায়কের তুলনায় রাষ্ট্রনায়ক উচিত যে চরিত্র, যে বৈশিষ্ট্য, সেগুলো তার মধ্যে ছিল এবং ছিল বলেই তিনি খুব অল্প সময়ের মধ্যে বিশ্ব পরিসরে বিশ্ব নেতৃবৃন্দের কাছে একজন গ্রহণযোগ্য রাষ্ট্রনায়ক হিসেবে তিনি স্বীকৃতি পেয়েছিলেন। আমাদের দুর্ভাগ্য, আমরা তাকে হারিয়েছি সেই 1981 সালের মে মাসে,
একটা কুচক্রী গোষ্ঠীর সামরিক বাহিনীর তাদের অভ্যুত্থানের ফলে সেই মানুষটি যদি বেঁচে থাকতেন এবং তার শ্রম এবং মেধা যদি জাতিকে আরো দেওয়ার সময় পেতেন, তাহলে আমাদের এই বাংলাদেশ সত্যিকার অর্থে একটা এমন একটা দেশ হতো যে মানুষ যে দেশে বাস করে সুখ শান্তি লাভ করে, অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করে। এবং আমি শেষ কথায় বলবো, তিনি অনেকগুলো প্রতিষ্ঠান অনেক কিছু গড়ে তুলতে চেয়েছেন, কিন্তু তার মধ্যে যে দুটো কাজ তিনি করে গেছেন, একটা হচ্ছে মধ্যপ্রাচ্যের সঙ্গে সম্পর্কের উন্নয়ন, যার ফলে মধ্যপ্রাচ্যে আমাদের মানব শক্তি রপ্তানির একটা দুয়ার খুলে গেল। আরেকটি হচ্ছে কোরিয়ার সঙ্গে সহযোগিতায় এদেশে গার্মেন্টস ইন্ডাস্ট্রি গড়ে তোলার যে চেষ্টা এবং তার সকল সুযোগ সুবিধা প্রদান করা, এই দুটি কাজ উনি করেছেন বলেই আজকে পর্যন্ত বাংলাদেশের অর্থনীতি এই দুটি পায়ের উপর দাঁড়িয়ে আছে। এই দুটার একটা যদি ভেঙে যায় বা কোনো কারণে হারিয়ে যায়, তাহলে এই মুহূর্তে বাংলাদেশের অর্থনীতির জন্য বিপর্যয় করা হবে। আমি মনে করি বাংলাদেশের অনেক সম্ভাবনা আছে এবং সম্ভাবনাময় খাত রয়েছে। শুধু গার্মেন্টস নয়, শুধু রেমিটেন্স নয়, আরো অনেক ক্ষেত্রে বাংলাদেশ অনেক কিছু করতে পারে এবং জিয়াউর রহমান সেই পথ দেখিয়েছেন। আজ যে মাছের চাষ হচ্ছে, আজ যে আপনার গবাদি পশুর চাষ হচ্ছে, দুগ্ধ উৎপাদন হচ্ছে এবং নানা ধরনের কাজকর্ম গ্রামাঞ্চলে হচ্ছে কৃষির বাইরে, এই সব কিছুর জন্যই জিয়াউর রহমানকে আমাদের স্মরণ করতে হবে এবং তিনি ঠিক কি করতে চেয়েছিলেন, তার পলিসিগুলো কি ছিল, সেটাও আমাদেরকে চিন্তা করতে হবে। শেষ কথা হলো, জিয়াউর রহমানের সময় বিশ্ব ব্যবস্থা যা ছিল সেটা আজকে সেভাবে নেই। এই যে পরিবর্তিত বিশ্ব পরিস্থিতি, সেটা গণতন্ত্রের প্রশ্নেই বলেন আর বিশ্বে শক্তিশালী সামরিক রাষ্ট্রগুলোর অবস্থান সম্পর্কে বলেন, সব দিক থেকে বলতে গেলে আজকের দুনিয়া একটা মাল্টিলেটারাল অবস্থার সৃষ্টি হয়েছে। এখন আর মাল্টিপোলার ওয়ার্ল্ডের সৃষ্টি হয়েছে, এখন আর ইউনিপোলার ওয়ার্ল্ড নাই। সেই চিন্তা মাথায় রেখে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার কৌশল আমাদেরকে অবলম্বন করতে হবে। আপনাদের সকলকে আমার শ্রদ্ধা জানিয়ে, সালাম জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। জিয়াউর রহমান অমর হন, স্বাধীনতার চেতনা অমর হোক এবং ৭ই নভেম্বরের বিপ্লবের শিক্ষা অমর হোক। আপনাদের সকলকে এবং যারা শুনেছেন দেখেছেন তাদের সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা, ধন্যবাদ। ৭ নভেম্বরের মূল চেতনা ছিল বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষা করা, সংরক্ষণ করা এবং এর জন্য যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত হওয়া। কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি এদেশে এমন রাজনীতি হয়েছে কোনো কোনো সময়, কোনো কোনো ক্ষেত্রে, কোনো কোনো রাজনৈতিক দলের দ্বারা, যারা দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে সমুন্নত করা তো দূরে থাকুক, তাকে আরো দিনের পর দিন কিভাবে দুর্বল করা যায় সেই চেষ্টাই তারা করছে। এটা অত্যন্ত দুঃখজনক। একটা দেশের স্বাধীনতার সংগ্রাম ইতিহাসের একটা পর্যায়। আমরা সে পর্যায়টি অতিক্রম করেছিলাম 1971 সালের 16ই ডিসেম্বর। যাই হোক, দুর্ভাগ্যের বিষয় রয়েছে এই যে বাংলাদেশোত্তর কালে 72 এবং 75 সন পর্যন্ত এমন একটি সরকার ক্ষমতায় অধিষ্ঠিত হলো, যেই সরকার মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছিল। এই সমস্যা থেকে মুক্তি পেতে হলে একদিকে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করার দরকার, দ্বিতীয়ত হচ্ছে যে আমরা কিভাবে আমাদের দেশকে
স্বাধীন এবং সার্বভৌম রাখবো, সেই সম্পর্কে আমাদের সুস্পষ্ট চিন্তা ভাবনা থাকার দরকার। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, দয়া করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে প্রতিদিনের সেরা সংবাদ বিশ্লেষণ পৌঁছে যাবে আপনার কাছে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।